উত্তেজনাপূর্ণ পরিস্থিতি, ট্যাঙ্কার আটক করল ইরান। ব্রিটেন এবং ট্রাম্পের গুরুতর পরিণতি এর হুঁশিয়ারির মধ্যে ইরান একটি ট্যাঙ্কার আটক করেছে। হরমুজ প্রণালীর আতঙ্ক, এটি কি একটি নতুন উপসাগরীয় যুদ্ধের প্রথম গুলি? হরমুজের নীল শিরায় আবারও আগুন। বিশ্ব যখন সতর্ক সংকেতে থরথর, ঠিক তখনই ইরান সমুদ্রের অদম্য প্রহরী উত্তোলন করে তার অধিকার, তার অহংকার। ট্যাঙ্কার ছিনিয়ে নেওয়ার সেই মুহূর্তে ইতিহাস যেন ফিসফিস করে বলে ওঠে যে সাগর তুমি দখল ভাবো, সে সাগরও একদিন বিদ্রোহ শিখবে। ব্রিটেন ও ট্রাম্পের হুঁশিয়ারিকে ছিন্ন করে ইরান দাঁড়ায় নায়কের আসনে, অদম্য, দুঃসাহসী, নিজ ভাগ্যের নাবিক। হরমুজ প্রণালী থরথর করে, আর তেহরান জানায় খেলা এখন ইরানের নিয়মে চলবে। মার্কিন ড্রোন নজরদারির মধ্যে ইরান একটি তেল ট্যাঙ্কার ছিনিয়ে নিয়েছে। MQ-4C ড্রোন অসহায়ের মতো উপরে চক্কর কাটার সময় ইরান জাহাজটি আটক করে। খামেনির ট্যাঙ্কার কৌশল ট্রাম্পের রেড লাইন পরীক্ষা করছে। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা বৃদ্ধির মধ্যে ইরান হরমুজ প্রণালীতে একটি বিদেশি তেল ট্যাঙ্কার আটক করেছে। ওয়াশিংটন পোস্ট অনুসারে ইরান গত 14 নভেম্বর তালারা নামের মার্শাল আইল্যান্ডস পতাকাবাহী একটি তেল ট্যাঙ্কার আটক করে। ট্যাঙ্কারটি সংযুক্ত আরব আমিরাতের আজমান থেকে সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল, তখনই ইরানি বাহিনী এটিকে বাধা দেয়। মার্কিন নৌবাহিনী জানিয়েছে যে একটি MQ-4C ট্রাইটন ড্রোন কয়েক ঘন্টা ধরে প্রণালীটির উপর এক আটক প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করেছে। এই ঘটনাটি হরমুজ প্রণালীতে গত কয়েক মাসে ইরানের প্রথম বড় জাহাজ আটক। একজন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন ট্যাঙ্কারটিকে ইরানের আঞ্চলিক জলসীমায় ঘুরিয়ে দেওয়া হয়েছিল। বেসরকারি নিরাপত্তা সংস্থা এমব্রে জানিয়েছে এই বাধা দেওয়ার ঘটনায় 3টি ছোট নৌকা জড়িত ছিল। ইউকে ম্যারিটাইম ট্রেড অপারেশন সেন্টার এটিকে সম্ভাব্য রাষ্ট্রীয় কার্যকলাপ বলে অভিহিত করেছে। হরমুজ প্রণালী উত্তেজনাপূর্ণ কেন্দ্র। এই প্রণালীটি একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সংকীর্ণ পথ, যেখান দিয়ে বিশ্বব্যাপী তেল বাণিজ্যের 20% হয়ে থাকে। WAPO অনুসারে পশ্চিমা চাপের প্রতিক্রিয়ায় ইরান দীর্ঘদিন ধরে প্রণালীটি বন্ধ করার হুমকি দিয়ে আসছে। বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহর রুটগুলো খোলা রাখতে এলাকায় টপল দিয়েছে। এই আটক করার ঘটনাটি ইসরায়েলের সাথে জুনের যুদ্ধের পরে তেহরানের প্রতিশোধের হুঁশিয়ারির পর ঘটল। 12 দিনের এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক সাইটগুলোতে হামলা চালিয়েছিল, যা আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি করে। আক্রমণের ধারা ফিরে আসছে। মার্কিন নৌবাহিনী পূর্বে 2019 সালে ট্যাঙ্কারগুলোতে মাইন হামলার জন্য ইরানকে দায়ী করেছিল। 2021 সালে ইসরায়েলি সম্পর্কিত একটি ট্যাঙ্কারে প্রাণঘাতী ড্রোন হামলায় 2 জন ক্রু সদস্য নিহত হয়েছিল। 2022 সালের মে মাসে ইরান 2টি গ্রিক ট্যাঙ্কার আটক করে এবং সেগুলোকে সেই বছরের নভেম্বর পর্যন্ত আটকে রেখেছিল। ট্রাম্প 2015 সালের পারমাণবিক চুক্তি থেকে সরে আসার পরে তেহরানের হুমকির প্রতিধ্বনি ছিল এই অভিযান। সাম্প্রতিককালে ইরান সমর্থিত হুথিরা লোহিত সাগরে জাহাজগুলিতে হামলা চালিয়েছে, যা বিশ্বব্যাপী বাণিজ্যে বিঘ্ন ঘটাচ্ছে। এই আক্রমণগুলো ইসরায়েল হামাস যুদ্ধের সময় শুরু হয়েছিল এবং এই অঞ্চলে জাহাজ চলাচল কমিয়ে দিয়েছে। এ যেন মরুভূমির বুকে ইস্পাত ঝড়ের জন্মকথা, যেন নিঃশব্দ রাত ছিঁড়ে ছুটে আসা অদেখা ভুবনের গল্প। একসময় যার ডানা ছিল শুধু আত্মরক্ষার আকাশে, আজ সে ডানা উড়ে বেড়ায় বৈশ্বিক শক্তির মানচিত্রে। ইরানের ড্রোন সস্তা, সরল, কিন্তু অকল্পনীয় শক্তিতে ভরপুর। বিশ্বকে শিখিয়েছে আধিপত্য টাকার জোরে নয়, বুদ্ধির ধারেই গড়া যায়। শাহেদের তীক্ষ্ণ আত্মঘাতী ডাক, মোজাহিরের নীরব শিকারী দৃষ্টি, আবাবিলের নিরন্তর নজর, সব মিলিয়ে ইরান লিখছে প্রযুক্তির এমন মহাকাব্য যার প্রতিটি পাতায় কাঁপছে প্রতিপক্ষের বুক। একসময় শুধু নিজেদের দেশের প্রতিরক্ষার জন্য ব্যবহৃত হলেও ইরানের ড্রোন প্রযুক্তি আজ আন্তর্জাতিক মহলে বিশেষ পরিচিতি লাভ করেছে। এর মূল কারণ হল কম খরচে অত্যন্ত কার্যকর ড্রোন তৈরি করার ক্ষেত্রে ইরানের সফলতা, যা তাদেরকে বিশ্ববাজারে একটি মজবুত অবস্থানে নিয়ে এসেছে। গত 10 বছরের ড্রোন শিল্পে ইরানের এই অভাবনীয় অগ্রগতি দেখে সামরিক বিশ্লেষকরাও অবাক। তাদের সাফল্যের রহস্য কোনো জটিল বা অত্যাধুনিক প্রযুক্তি নয়, বরং সহজ, নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী প্ল্যাটফর্ম তৈরির দিকে মনোযোগ দেওয়া। বাণিজ্যিকভাবে সহজেই পাওয়া যায় এমন যন্ত্রাংশ ব্যবহার করে ইরান এমন সব ড্রোন তৈরি করেছে যা যুদ্ধক্ষেত্রে দ্রুত এবং বৃহৎ পরিসরে ব্যবহার করা সম্ভব। এটি ইরানের সামরিক শক্তির অন্যতম দিক। ইরানের ড্রোনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা এসেছে শাহেদ 136।
এটি হলো এক ধরনের লয়টারিং মিউনিশন বা কামিকাজে ড্রোন, যা লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য কেবল একমুখী মিশনে ব্যবহার করা হয়। এর সস্তা নির্মাণ সামগ্রী, সরল কাঠামো এবং গণ উৎপাদনের সুবিধা একে বহু দেশের কাছে আকর্ষণীয় করে তুলেছে। এর ফলস্বরূপ রাশিয়া থেকে শুরু করে ইয়েমেন পর্যন্ত বিভিন্ন দেশে এই ড্রোনটির নকল বা লাইসেন্স করা সংস্করণ ইতোমধ্যেই ব্যবহৃত হচ্ছে। আরও উন্নত শ্রেণীর ড্রোন হল মোহাজের 6। এটি মাঝারি উচ্চতায় এবং দীর্ঘ সময় ধরে আকাশে ভেসে থাকতে সক্ষম একটি কমব্যাট ড্রোন। নজরদারি চালানো, তথ্য সংগ্রহ করা থেকে শুরু করে সুনির্দিষ্ট স্থানে হামলা চালানো, সব কাজই এই ড্রোনটি করতে পারে। রিয়েল-টাইম ভিডিও ট্রান্সমিশন, বিশেষ সেন্সর এবং নির্ভুল গাইডেড অস্ত্র বহনের সক্ষমতা এটিকে আন্তর্জাতিকভাবে জনপ্রিয় করেছে। ইথিওপিয়া, ভেনেজুয়েলা এবং ইরাক সহ আরও অনেক দেশে এই ড্রোনটির ব্যবহার দেখা যাচ্ছে। শুধুমাত্র হামলাই নয়, নজরদারি ও তথ্য সংগ্রহের জন্য তৈরি আবাবিল 3 ড্রোনটি ইরানের প্রযুক্তির আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ। দীর্ঘ ফ্লাইট টাইম, স্থিতিশীল উড়ান এবং স্পষ্ট ভিডিও পাঠানোর ক্ষমতা থাকার কারণে এটি সীমান্ত পাহারা দেওয়া থেকে শুরু করে যুদ্ধক্ষেত্রে সুনির্দিষ্ট লক্ষ্য চিহ্নিত করার মতো কাজে ব্যবহৃত হচ্ছে। সিরিয়া ও সুদান সহ একাধিক দেশে এটির কার্যকারিতা প্রমাণিত হয়েছে। বর্তমানে ইরানের ড্রোন আফ্রিকা, দক্ষিণ আমেরিকা এবং পূর্ব ইউরোপের মতো বহু অঞ্চলে ব্যবহৃত হচ্ছে। পশ্চিমা বা রুশ প্রযুক্তির তুলনায় কম খরচে একটি কার্যকর সামরিক সমাধান পাওয়ায় অনেক দেশ এখন ইরানের প্রযুক্তির দিকে ঝুঁকছে। এর ফলে প্রতিরক্ষা শিল্পে ইরান একটি নতুন কূটনৈতিক প্রভাব বলয় তৈরি করতে সক্ষম হয়েছে। সাশ্রয়ী মূল্য, নির্ভরযোগ্যতা এবং বাস্তবমুখী নকশা, এই 3টি বিশেষ বৈশিষ্ট্যই ইরানের ড্রোন শিল্পকে আজ বিশ্বজুড়ে একটি বিশেষ স্থানে নিয়ে এসেছে। শাহেদ 136, মোহাজের 6 এবং আবাবিল 3 ড্রোনগুলো প্রমাণ করেছে যে অতিরিক্ত ব্যয় সাপেক্ষ প্রযুক্তি ব্যবহার না করেও একটি শক্তিশালী ও কার্যকর সামরিক প্ল্যাটফর্ম তৈরি করা সম্ভব, যা ইরানের সামরিক সক্ষমতা ও বুদ্ধিমত্তার পরিচয় দেয়। নতুন ঝড় সামনে, ইসরায়েল কি আবার ইরান আক্রমণের পথে? সময় গুনছে মধ্যপ্রাচ্য। ইরাকের সংবাদপত্র বাগদাদ আল ইউম জানিয়েছে, আঞ্চলিক রাজনৈতিক ও নিরাপত্তা সূচকে এক নতুন উদ্বেগ দেখা গেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে যে সামরিক সহায়তা দিচ্ছে তার পরিমাণ বেড়ে গেছে। এই সূত্র ধরে খবর উঠে আসে, চলতি বছর শেষ হওয়ার আগেই ইসরায়েল ইরানে আবারও আক্রমণ করতে পারে, আর সেই যুদ্ধ হবে আরও বিস্তৃত, আরও জটিল। এটাই বাগদাদ আল ইউমের মূল্যায়ন। $10 বিলিয়ন অস্ত্র প্যাকেজ ঢুকছে ইসরায়েলে, রোকনা ইউরোনিউজের বরাতে জানায়। বাগদাদ আল ইউমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি সূত্রের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ইসরায়েলকে উন্নত মানের অস্ত্র সরবরাহ বাড়িয়েছে, বিশেষ করে ভূগর্ভ ভেদকারী বোমা, তার পাশাপাশি উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা। এই সব কিছুই দ্রুত পাঠানো হচ্ছে। চুক্তির মূল্য $10 বিলিয়ন বেশি। ইরানি সূত্রগুলোর ভাষায় এই সব ব্যবস্থা ইরানের চোখে ইসরায়েল দ্বিতীয় দফা হামলার বাস্তব প্রস্তুতি নিচ্ছে, হোক তা সীমিত বা হোক বড় পরিসরে। ইরানের শক্ত অবস্থানে দাঁড়িয়ে, কিন্তু সতর্ক। হিজবুল্লাহকে নিরস্ত্র করতে 60 দিন, ওয়াশিংটনের চাপ। ইরানি সূত্রগুলো বলছে, ওয়াশিংটন এখন বৈরুতে চাপ দিচ্ছে হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য। 60 দিনের সময়সীমা দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ তার সাম্প্রতিক বাগদাদ সফরে সরাসরি বার্তা দিয়েছেন, ইরানের সম্ভাব্য হামলার জবাবে ইরাকি গোষ্ঠীগুলো যদি প্রতিক্রিয়া দেখায় তবে যুক্তরাষ্ট্র অভূতপূর্ব প্রতিক্রিয়া দেবে। এই বার্তাও ইরান গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ইরান জানে এটি মনস্তাত্ত্বিক চাপ তৈরি করার কৌশল। বছর শেষের আগেই আঘাত, ইসরায়েল সময় নষ্ট করতে চায় না। বাগদাদ আল ইউমের মূল্যায়ন, ইসরায়েলের সম্ভাব্য হামলা বছর শেষ হওয়ার আগেই হতে পারে। তারা বলছে, পরিস্থিতির সব সংকেতই তাই দেখাচ্ছে। কারণ ইসরায়েল ভয় পাচ্ছে বিলম্ব করলে ইরান আগের যুদ্ধে দেখা দুর্বলতা কাটিয়ে আরও শক্তিশালী হয়ে উঠবে। ইসরায়েলের সেই আশঙ্কাই যুদ্ধের ঘটা বাড়িয়েছে। ইরান এখানে নিজেকে প্রস্তুত করছে, শক্তি বাড়াচ্ছে এবং সতর্কতার সঙ্গে প্রতিপক্ষকে দেখছে। ইউরোনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি সাম্প্রতিক বক্তব্যে জানিয়েছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যে কোনো সময় আক্রমণে যেতে পারে। তার মতে, ইসরায়েল একটি শক্তিশালী নখরওয়ালা বিপজ্জনক শত্রু। 12 দিনের যুদ্ধে ইরান টিকে ছিল, দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল, কিন্তু আঘাতও পেয়েছে। তবু ইরানও আঘাত দিয়েছে।
রুহানির মতে এটা ভাবা ভুল হবে যে আক্রমণ আর হবে না, প্রতিরোধের শক্তি ইরানকে বাড়াতে হবে, জাতীয় ঐক্যই হবে ইরানের আসল শক্তি, একথাও তিনি মনে করিয়ে দেন। রুহানি সতর্ক করে দিয়েছেন ইসরায়েল এখন ইরানের সীমান্ত পর্যন্ত আসতে পারে, আকাশপথে মহাকাশেও। দূরত্ব আর বাঁধা নয়, ইসরায়েলি বিমান পথে পথে জ্বালানি নেয় এবং ইরানের খুব কাছে পৌঁছে যায়। ইরাক, সিরিয়া, লেবানন, জর্ডান সব দেশের আকাশ এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিয়ন্ত্রণে। এটাই ইরানের জন্য বড় চ্যালেঞ্জ। সৌদি আরব কেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ছে না? অন্যান্য মুসলিম দেশের অবস্থান কি? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি এবং ফিলিস্তিন সমস্যার ঐতিহাসিক প্রেক্ষাপট জানা জরুরি। মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী ও অর্থনৈতিকভাবে শক্তিশালী মুসলিম দেশগুলোর মধ্যে সৌদি আরব অন্যতম। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করার প্রধান কারণগুলো হল দ্বিরাষ্ট্রীয় সমাধান। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্পষ্ট করে দিয়েছেন, ইসরায়েলের সঙ্গে পূর্ণ ও আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করার আগে ফিলিস্তিন ইসরায়েল সংকটের দ্বিরাষ্ট্রীয় সমাধানের সুস্পষ্ট পথ নিশ্চিত করতে হবে। এর মানে হল পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনকে ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে। আরব পিস ইনিশিয়েটিভ 2002, এই উদ্যোগটি সৌদি আরবের নেতৃত্বে আরব লীগ গ্রহণ করেছিল। এর মূল শর্ত ছিল, ইসরায়েল যদি 1967 সালের দখলকৃত ফিলিস্তিনি ভূমি ও গোলান মালভূমি পুরোপুরি ছেড়ে দেয়, তবেই আরব দেশগুলোও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে। ইসরায়েল তা প্রত্যাখ্যান করায় সৌদি আরব এখনও এই অবস্থান থেকে সরেনি। জনমতের চাপ। সৌদি আরব পবিত্র মক্কা ও মদিনার ধারক। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন সে দেশের মানুষের মধ্যে খুবই গভীর। গাজায় সাম্প্রতিক গণহত্যার মতো ঘটনায় মুসলিম বিশ্বে যে তীব্র ক্ষোভ সৃষ্টি হচ্ছে, সেখানে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে তা দেশের অভ্যন্তরে এবং বৃহত্তর মুসলিম বিশ্বে চরম জনরোষ সৃষ্টি করবে। আঞ্চলিক নেতৃত্ব। মধ্যপ্রাচ্যের নেতা হিসেবে সৌদি আরবের অবস্থান বজায় রাখতে হলে তাকে ফিলিস্তিন প্রশ্নের সমাধান না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন থেকে বিরত থাকতে হবে। অন্যান্য মুসলিম দেশের অবস্থান। মুসলিম দেশগুলোর মধ্যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক 3 ভাগে বিভক্ত। 1. চুক্তিবদ্ধ দেশ। আব্রাহাম অ্যাকর্ডস 2020 সালের আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে এই দেশগুলো ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন 2020 সালের সেপ্টেম্বরে তারা চুক্তিতে সই করে। অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা, বিশেষ করে ইরান ভীতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সমর্থনের বিনিময়ে তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। সুদান ও মরক্কো। সুদান 2021 সালের জানুয়ারিতে এবং মরক্কো 2020 সালের ডিসেম্বরে চুক্তিতে যুক্ত হয়। মরক্কো এর বিনিময়ে পশ্চিম সাহারা নিয়ে তার দাবির প্রতি যুক্তরাষ্ট্রের স্বীকৃতি আদায় করে। তবে গাজায় গণহত্যার পর এই চুক্তিবদ্ধ দেশগুলো নিজ দেশেই তীব্র জনবিক্ষোভের মুখে পড়েছে। 2. পুরনো চুক্তিবদ্ধ দেশ। মিশর। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে মিশর 1979 সালে ইসরায়েলকে স্বীকৃতি দেয়। এর বিনিময়ে মিশর সিনাই উপদ্বীপ ফেরত পায় এবং যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা লাভ করে। এই চুক্তির কারণে আরব বিশ্ব মিশরকে প্রতারক হিসেবে দেখে এবং আরব লীগ তার সদস্যপদ স্থগিত করে। প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এর বিরোধিতার কারণেই খুন হন। জর্ডান। ফিলিস্তিনের PLO এর সঙ্গে ইসরায়েলের অসলো চুক্তির পর জর্ডান 1994 সালে মার্কিন মধ্যস্থতায় শান্তি চুক্তি করে। ইসরায়েল বিরোধী বা সম্পর্কহীন দেশ বেশিরভাগ মুসলিম দেশই এখনও ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি বা সম্পর্ক ছিন্ন করেছে। তীব্র বিরোধী দেশ। ইরান দীর্ঘকাল ধরে ইসরায়েলের চরম শত্রু। কাতার ফিলিস্তিনের সবচেয়ে বড় সমর্থক এবং তারা চুক্তির সম্ভাবনা পুরোপুরি বাতিল করেছে। সিরিয়া, ইরাক, ওমান, কুয়েত, টিউনিশিয়া, লিবিয়া, আলজেরিয়া, ইয়েমেন, পাকিস্তান ও বাংলাদেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্কের ঘোর বিরোধী। তুরস্ক 1949 সাল থেকেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখলেও গাজায় গণহত্যার পর দেশটি সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় এবং ইসরায়েলি জাহাজের জন্য আকাশসীমা ও বন্দর নিষিদ্ধ করে। খামেনিকে হত্যা ষড়যন্ত্র। তেহরানের চোখে 2 শত্রু। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা করা হচ্ছে এবং এর মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করার এক ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। এই চাঞ্চল্যকর অভিযোগের তীর সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহ তাদের অন্যান্য বিদেশি শত্রুদের দিকে।
এই উদ্বেগের খবরটি 23 নভেম্বর টাইমস অফ ইসরায়েলের একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। ইরানের বার্তা সংস্থা ISNA এর রিপোর্ট অনুযায়ী ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, শত্রু কখনো হত্যা চেষ্টার মাধ্যমে, কখনো বৈরী হামলার মাধ্যমে সর্বোচ্চ নেতাকে টার্গেট করতে চায়। খাতিব যদিও কোনো সুনির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করেননি, তবে ইরানি কর্মকর্তারা প্রায়শই বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ করে থাকেন। তবে চলতি বছরের জুনে ইসরায়েল ইরানের মধ্যে 12 দিনের সংঘাত শুরু হওয়ার আগে খামেনির বিরুদ্ধে সরাসরি হামলার হুমকি নিয়ে এমন সরাসরি মন্তব্য ছিল বেশ বিরল। মন্ত্রী খাতিব আরও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা এই ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত বা সহায়তা করছে তারা জেনে বা না জেনে শত্রুর অনুপ্রবেশকারী এজেন্ট। এই মন্তব্যে তিনি সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকেই প্রধান ষড়যন্ত্রকারী হিসেবে ইঙ্গিত করেছেন। চলতি বছরের সংঘাতে ইসরায়েল ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী এবং গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। পরে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ইরানি পরমাণু স্থাপনায় আঘাত হানে, যা প্রমাণ করে এই দুই দেশের পক্ষ থেকে ইরানের প্রতি সামরিক শত্রুতা কতটা গভীর। ওই সংঘাত চলাকালীন একটি চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশিত হয়েছিল যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি ইসরায়েলের পক্ষ থেকে আসা খামেনিকে হত্যার পরিকল্পনা ভেটো দিয়েছিলেন। ট্রাম্পের আশঙ্কা ছিল, এমন পদক্ষেপ নিলে ইসরায়েল ইরান সংঘাত আরও তীব্র ও নিয়ন্ত্রণহীন হয়ে উঠতে পারে। এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রশ্ন করা হলে তিনি সরাসরি জবাব এড়িয়ে যান, তবে মন্তব্য করেন যে এমন পদক্ষেপ সংঘাতের অবসান ঘটাতে পারে। ট্রাম্প অবশ্য প্রকাশ্যে খামেনিকে খুব সহজ লক্ষ্য বলে মন্তব্য করেছিলেন, তবে বলেছিলেন, আমরা তাকে এখনই সরাচ্ছি না, অন্তত এখনকার জন্য নয়। পরে তিনি ট্রুথ সোশ্যালে লেখেন যে তিনি নাকি ইরানের নেতাকে একটি অত্যন্ত কুৎসিত ও অসম্মানজনক মৃত্যু থেকে বাঁচিয়েছেন। 1989 সাল থেকে ক্ষমতায় থাকা 86 বছর বয়সী খামেনি রাষ্ট্রীয় সমস্ত বিষয় চূড়ান্ত ক্ষমতা ধরে রেখেছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি স্বীকার করেছেন যে যুদ্ধের সময় তিনি সর্বোচ্চ নেতার নিরাপত্তা নিয়ে খুবই চিন্তিত ছিলেন। তিনি আশঙ্কা করেছিলেন যে খামেনি আঘাতপ্রাপ্ত হলে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান পরস্পরের মধ্যে লড়াই শুরু করে দেবে। যদিও 24 জুন থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবে ওয়াশিংটন এবং তেল আবিব উভয়ই সতর্ক করেছে যে যদি তেহরান পুনরায় তার পরমাণু কর্মসূচি শুরু করে তবে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। ভারত পাকিস্তান সংঘর্ষকে চীনের অস্ত্র পরীক্ষার সুযোগ হিসেবে ব্যবহার, মার্কিন রিপোর্টে দাবি। রিপোর্ট এনডিটিভির। আমেরিকার একটি দ্বিদলীয় কমিশনের বার্ষিক প্রতিবেদনে চাঞ্চল্যকর দাবি করা হয়েছে, গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্ট সংঘাতকে চীন তাদের সামরিক সক্ষমতা পরীক্ষা ও প্রচারের জন্য সুযোগ বুঝে কাজে লাগিয়েছিল। ইউএস চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশনের এই প্রতিবেদনে বলা হয়, 4 দিনের এই সীমান্ত সংঘাতকে বেইজিং তাদের আধুনিক অস্ত্রশস্ত্রের পরীক্ষা এবং বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করে। এর লক্ষ্য ছিল ভারতের সাথে তাদের চলমান সীমান্ত উত্তেজনা এবং চীনের সম্প্রসারিত প্রতিরক্ষা শিল্পের লক্ষ্য পূরণে সহায়তা করা। মার্কিন প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারত পাকিস্তান সংঘর্ষে প্রথমবার চীনের আধুনিক অস্ত্র ব্যবস্থাগুলো সক্রিয় যুদ্ধে ব্যবহৃত হয়েছিল। এর মধ্যে ছিল HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম, PL-15 আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র, J-10 যুদ্ধ বিমান। প্রতিবেদন অনুসারে এই ব্যবহার বাস্তব অর্থে মাঠে তাদের অস্ত্রের কার্যকারিতা পরীক্ষা করার সুযোগ এনে দেয়। পাকিস্তানকে অস্ত্র বিক্রির প্রস্তাব। প্রতিবেদনটি আরও দাবি করেছে যে সংঘাত শেষ হওয়ার পর জুন মাসে চীন নাকি পাকিস্তানকে 40টি J-35 পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান, KJ-500 বিমান এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির প্রস্তাব দিয়েছিল। কমিশনের গবেষণা, প্রকাশ্যে আসা তথ্য এবং গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে তৈরি করা এই রিপোর্টে বলা হয়েছে, সংঘাতের কয়েক সপ্তাহ পর চীনের দূতাবাসগুলো ভারত পাকিস্তান সংঘর্ষে তাদের অস্ত্র ব্যবস্থার সাফল্যের প্রশংসা করে। একে অস্ত্র বিক্রি বৃদ্ধির একটি প্রচেষ্টা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে প্রতিবেদনটি আরও উল্লেখ করেছে যে মে মাসের এই সংঘাতকে প্রক্সি যুদ্ধ বলা হলে উস্কানিদাতা হিসেবে চীনের ভূমিকাকে বাড়িয়ে বলা হবে। ফরাসি রাফাল যুদ্ধ বিমান নিয়ে ভুয়া তথ্য প্রচার। প্রতিবেদনে আরও একটি গুরুতর অভিযোগ আনা হয়েছে, ভারত পাকিস্তান সংঘাতের পর চীন ফরাসি রাফাল যুদ্ধ বিমানকে হেয় করার জন্য ভুয়া তথ্য প্রচার চালিয়েছিল।
ফরাসি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে প্রতিবেদনে দাবি করা হয়েছে চীন ফরাসি রাফালের বিপক্ষে তাদের নিজস্ব J-35 এর পক্ষে ভুয়া প্রচার শুরু করে। এই প্রচারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ভিডিও গেমের ছবি ব্যবহার করা হয়। ছবিগুলো চীনের অস্ত্রে ধ্বংস হওয়া যুদ্ধ বিমানগুলোর ধ্বংসাবশেষ হিসেবে দাবি করা হয়েছিল। তবে চীন এসব প্রতিবেদনকে সম্পূর্ণভাবে ভুয়া তথ্য বলে উড়িয়ে দিয়েছে। রাফাল নিয়ে ভুয়া তথ্য প্রচারের বিষয়ে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, আপনারা যে তথাকথিত কমিশনের কথা বলছেন তারা সবসময় চীনের প্রতি আদর্শগত বিদ্বেষ পোষণ করে। তাদের বলার মতো বিশ্বাসযোগ্য কোনো কিছু নেই। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে একটি সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছিল। ভারত অভিযোগ করে যে এই হামলার সাথে জড়িতদের পাকিস্তানের সঙ্গে যোগসূত্র রয়েছে, যা পাকিস্তান নাকচ করে দেয়। গত ৭ মে ভারত অপারেশন সিঁদুর নামে পাকিস্তানে হামলা চালায় এবং জবাবে পাকিস্তানও পাল্টা আঘাত হানে। পাল্টাপাল্টি হামলার পর সংঘাত শুরু হয়, যা ৪ দিন ধরে চলে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে তার মধ্যস্থতায় ১০ মে দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।